ধরিত্রী জুড়ে নেমেছে নতুন দিনের সূচনা। পুরো হসপিটালটা নিস্তেজ নিস্তব্ধ। শহরের ব্যস্ততা শুরু হয়নি এখনো। সেই শিউলি ফোঁটা ভরে মেহেদি আর বৃষ্টি উপস্থিত হয়েছে হসপিটালে। রাতেই রুহির হতে খবরখানা পেয়েছে মেহেদি। সেই থেকেই তার বুকের মধ্যে এক অদ্ভুত পীড়াদায়ক যন্ত্রণা শুরু হয়েছে। রাতেই চলে আসতো বৃষ্টির জন্য পারেনি। ও তো রাতে একটা মেয়েকে নিয়ে বেরোনোটা নিরাপদ না দরুন ভরে আসা। সাজ্জাদ রেজা রাত 2টার দিকে বাসায় চলে গেছে। ও তো বড় বাড়িটায় যে ঝুমা একা। হসপিটালে বিন্দুর কাছে শুধু রুহি আর মীরা। কেবলই হাত মুখ ধুয়ে এসে রুহির সাহায্য শুয়েছে বিন্দু। তখনই ক্যাবিনের দরজায় নক করল কেউ। বিন্দু রুহির পানে চায়, চোখে তার প্রশ্ন। মীরা যদিও বাইরে আছে, সে তো আর নক করবে না। রুহি বিন্দুকে ভালো করে শুইয়ে দিতে দিতে বলল, কামিং। দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে মেহেদি আর বৃষ্টি। এত সকালে ওদের দেখে বেশ অবাক হলো মেয়ে দুটি। বিন্দু অবাক হয়ে ভাঙা স্বরে বলল, তোরা এত সকালে এখানে? বৃষ্টি বিন্দুকে জড়িয়ে ধরে বলল, তুই এখানে আর আমরা না এসে পারি? জানিস কখন রাত পোহাবে, সেই চিন্তায় ঘুম আসছিল না। এখন কেমন লাগছে শরীরটা? ওদের বয়স কম কিংবা ওদের বন্ধুত্বটা খুবই স্বল্প সময়ের, তবে ওদের মধ্যে রয়েছে শক্তিশালী এক বন্ধন। সম্পর্কের টান বা মায়া এমন একটি জিনিস, বছরের পর বছর একসাথে থেকেও বিশ্বাস ভালোবাসা মজবুত হয় না, খামতি থাকে। আবার এমনও হয় দুদিনের পরিচয় কিন্তু মায়া বিশ্বাস প্রগাঢ় অটুট। ওদের মতো বন্ধু পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করে বিন্দু। বৃষ্টির কথায় বিন্দুর ওষ্ঠদয় জুড়ে ছড়িয়ে পড়ে হাসির রেখা। কে বলেছে সে একা, অসহায়? সবাই ভালো না বাসুকেই যে দু একজন আছে ভালোবেসে আগলে রাখার মতো, এটা কি যথেষ্ট নয়? চাই না আর কারো ভালোবাসা, কারো সহানুভূতি। এদের সাথে দিব্যি কেটে যাবে জীবন। মুচকি হেসে বলে বিন্দু, এখন আলহামদুলিল্লাহ ভালো। তুই দাঁড়িয়ে আছিস কেন, বসো। বিন্দু নিজের পাশে জায়গা দেখিয়ে বসতে বলল মেহেদিকে। মেহেদি বসল না, স্থির হয়ে দাঁড়িয়ে আছে, শান্ত শীতল দৃষ্টি তার বিন্দু দিকেই। গতকাল রাতেই সবটা শুনেছে সে। রুহি যখন রাত 12টার দিকে ফোন দিয়ে বলল বিন্দু অসুস্থ, হসপিটালে আছে, তার দুনিয়াটাই অন্ধকার লাগলো। অর্ণর উপরে জমেছে একরাশ ক্ষোভ। রুহি একটি চেয়ার টেনে দিল মেহেদিকে, বলল, তোরা একটু ওর কাছে থাক, আমি ফ্রেশ হয়ে আসছি। রুহি চলে যেতেই বৃষ্টি বলে উঠল, কাল অ্যাকচুয়ালি হয়েছিলটা কি? কি এমন হলো যে লোকটা এমন নিষ্ঠুর কাজ করলো? বিন্দু কিছুটা বিব্রত বোধ করল। কি দরকার ছিল ওদের এগুলো বলার? ওকে চুপ মেরে থাকতে দেখে বৃষ্টি পুনরায় বলল, আমরা তো তোর বন্ধু বিন্দু, তবে সংকোচ কিসের? নাকি তুই আমাদের আপন ভাবিস না? এ মা, না না, এমন কিছু নয়। তোরা আমার ঠিক কতটা আপন তোরাও জানিস না। বৃষ্টির কথার পিছতে বিন্দু তড়িঘড়ি করে কথাটা বলল। বৃষ্টি বলল, তবে বল কি ঘটেছিল? বিন্দুর না চাইতেও মনে পড়ে গেল সেই মুহূর্ত। সেই ভয়ঙ্কর হিংস্র চোখ, বন্দুক। লোকটা নিশ্চিত কোনো গুন্ডা মাস্তান, না হলে তার কাছে বন্দুক কেন থাকবে? বিন্দু সবটা খুলে বলল ওদের। বৃষ্টি অবাক হয়ে বলল, সামান্য একটা বইয়ের জন্য এমন একটি কাজ করলো? দামড়া ছেলেটিকে তো দেখে খুবই বিচক্ষণ মানুষ মনে হয়। এমন অমানবিক কাজ করলো কি করে? আঙ্কেল আন্টি লোকটিকে কিছু বলেনি? বলবে কাকে? সে তো কাল রাতেই চলে গেছে। ওয়াশরুমের দরজা খুলে ভেতরে প্রবেশ করতে করতে বলল রুহি। বিন্দু অবাক হলো চলে গেছে শুনে। এত বড় একটা কাজ করে একটুও অনুশোচনার কাজ করলো না? করবেই বা কি করে? সে তো আর মানুষ নয়, একটা অমানুষ। রুহি বিন্দুর পাশে এসে বসে বলে, বাবা, মীরা মা ভীষণ রেগে আছে ভাইয়ের ওপর। বাবা ফোন করে তাকে অনেক রাগারাগি করেছে। আমি না স্বপ্নেও ভাবিনি আমার ভাইয়ের দ্বারা আমার ফুলের রানী কষ্ট পাবে। রুহির চোখে পানি চলে এলো। তার কাছে সবটাই ছিল অবিশ্বাস্য দাঁড়ি। বিন্দু রুহির হাতের মুঠোয় হাত পুরে নিল। পুরোটা সময় মেহেদি ছিল চুপচাপ বসে, স্থির নেত্র ঘুরে ফিরে সেই বিন্দুতে। কিছুক্ষণের মধ্যেই মীরা আর সাজ্জাদ রেজা চলে এলো। সূর্যের প্রখরতা বেড়েছে। এখন প্রায় সকাল 8টা। ডক্টরের থেকে বিন্দুর ডিসচার্জ নিয়েছে। তারপর সবকিছু গোছগাছ করে মীরা মেয়ের হাত ধরে হসপিটাল হতে বেরিয়ে আসে। বৃষ্টি, রুহি, মীরা বিন্দুকে নিয়ে গাড়ির পেছনের সিটে বসল। সাজ্জাদ রেজা ওদের গাড়িতে তুলে দিয়ে একটি জরুরি কাজে চলে গেলেন। মেহেদিকে গাড়িতে না উঠতে দেখে রুহি ভ্রুকুচকে বলে, হিরে দাঁড়িয়ে আছিস কেন, যাবি না? মেহেদি গাড়ির ডোর লাগিয়ে দিতে দিতে বলল, একটু পরে আসছি, তোরা যা। বিন্দু বাড়িতে আসতেই ঝুমা লেপ্টে রইল বিন্দুর কাছে। বেচারি বিন্দুর কন্ডিশন দেখে বেশ ভয় পেয়েছে গতকাল রাতে।
বিন্দু হাসে ঝুমার বাচ্চামি দেখে। চিন্তা করো না আপা, আমি এখন একদম ফিট অ্যান্ড ফাইন। বিন্দুর কথা শুনে ঝুমা বলে, কালকে তো একদম ভয় পাইয়ে দিয়েছিলে। ডাক্তার নাকি শক্ত খাবার খেতে না করেছে। আমি তোমার জন্য পায়েস রান্না করেছি। রাত থেকে না খেয়ে আছো, এখন খাবে। দিয়ে যাব। নিয়ে আসতে হবে না আপা, আপনি গিয়ে টেবিলে দিন, আমি ওদের সাথে টেবিলে বসেই খাবো। বিন্দুর কথা মতো ঝুমা চলে গেল বৃষ্টিকে নিয়ে। রুহি, বিন্দু গিয়ে খাবার টেবিলে বসল। মীরা মেয়েদের খাবার দিতে দিতে রুহিকে উদ্দেশ্য করে বলল, তোমাদের বন্ধু কি যেন নাম? ও তো এখনো এলো না। কোথাও গেছে হয়তো, এসে পড়বে এখনই। খেতে খেতে উত্তর দিল বৃষ্টি। মীরা বিন্দুকে বলল, ঘরে বেড সাইড টেবিলে ঔষধ রেখে এসেছি, খাওয়া শেষ করে ঔষধ খেয়ে নিও। বিন্দু মাথা নাড়ালো। বেশ কিছুক্ষণ পরে মেহেদি আসলো। হাতের তার বড় একটা কার্টন। দেখে মনে হচ্ছে বেশ ভারী কিছু ভেতরে। বিন্দু, বৃষ্টি, রুহি চোখ বড় বড় করে তাকিয়ে রইল সেথায়। মেহেদি কার্টনটা টেবিলের উপরে রাখতে রাখতে রুহিকে বলল, একটা চাকু হবে। কি আছে এতে? জানতে চাইল বিন্দু। রুহি চাকু এনে দিল মেহেদির হাতে। মেহেদি সেটা নিয়ে কার্টনে পেঁচানো স্কচে কাটল। অমনি কার্টনের ভেতর থেকে বেরিয়ে এলো বিশাল এক বইয়ের স্তূপ। বিন্দু স্তব্ধ হয়ে তাকিয়ে রইল বইগুলোর দিকে। রুহি, বৃষ্টিও দাম্ভিক হয়ে আছে। হতভম্ব বিন্দু অবাক হয়ে জিজ্ঞেস করল, এত বই কার জন্য এনেছিস রে তুই? চোখের বালি, সেই সময়ে, বিরল, মানবজন্ম, পথের পাঁচালী, চাঁদের পাহাড় সহ আরও বিভিন্ন ধরনের উপন্যাসের বই। চক্ষু চড়কগাছ মেয়েগুলোর। চক্ষুদয় কপালে তুলে তাকিয়ে আছে বিন্দু। মেহেদি স্বাভাবিক চোখে চাইল বিন্দুর পানে, শান্ত স্বরে বলল, আই হোপ এখন আর বোরিং সময় পার হবে না তোর। এগুলো পড়া শেষ হওয়ার পূর্বেই আবার নতুন বই এনে দেব। কি বলিস, পাগল হয়ে গেলি নাকি? এত বই কেন এনেছিস? এত বই দিয়ে আমি কি করব? অবাক হয়ে বলল বিন্দু। এত বই তো সে 6 মাস ধরে পড়েও শেষ করতে পারবে না। তাছাড়া বই আনতেই বা হবে কেন? মেহেদি পুনরায় শান্ত স্বরেই বলে, প্রয়োজনে পৃথিবীর সমস্ত বই এনে তোর চরণে দিব। তবুও কখনো কারো কাছে বইয়ের জন্য যাবি না। আজ থেকে তোর একাকিত্বের ভাগ আমি নিলাম। কখনো বোরিং ফিল করতে দিব না, প্রমিজ। অবাক লোচনে হতভম্ব বিন্দু। মেহেদির কথা শুনে জাস্ট বাক্রুদ্ধ সে। বিস্ময়ে ঠোঁট নাড়িয়ে কিছু বলতে চাইল। তবে তার আগে মেহেদি বলে ওঠে, নিজের খেয়াল রাখিস, আসছি। বৃষ্টি আয়। নিজের বিস্ময় সাইডে রেখে রুহি বলে ওঠে, কিছু না খেয়ে চলে যাবি? প্রথমবার বাসায় আসলি, বসো একটু। মেহেদি হাত উঁচিয়ে থামিয়ে দিল মেয়েটিকে। ভারী গলায় বলল, উহু, আজ নয়। এখন সময় নেই, অন্য এক সময় এসে খাবো। ওর খেয়াল রাখিস। দুদিন স্কুলে যাওয়ার প্রয়োজন নেই, নোটস কালেক্ট করে দেব। বিন্দু, রুহি ওদের সাথে গেট পর্যন্ত এগিয়ে দিতে আসলো। রুহি, বৃষ্টি দু কদম আগে আগে হাঁটছে। তারপর মেহেদি সবার পেছনে গুটি গুটি পায়ে বিন্দু এগিয়ে আসছে সম্মুখে। বিন্দু খেয়াল করেছে মেহেদি সকাল থেকেই কেমন অদ্ভুত আচরণ করছে। কেমন ভারী ভারী কথা বলছে তার সাথে। কথা বলেনি বললেই চলে। মেয়েটি নিজেকে নিজের প্রশ্ন করল, তার দ্বারা কোনো ভুল ত্রুটি হলো কিনা। না, এর কোনো সুরাহা মিলল না তার কাছে। অভিমুখে চলতে থাকা মেহেদির হাতখানা টেনে ধরে বিন্দু। বিন্দুর এই কাজে কিঞ্চিত চমকায় মেহেদি। সহসাই ঘাড় ঘুরিয়ে তাকালো মেয়েটির পানে। বিন্দু ছেলেটির মুখের পানে চেয়ে কাদো কাদো মুখে বলল, সকাল থেকেই দেখছি কেমন গম্ভীর গম্ভীর মুখে আছিস, কথা বলছিস না কেন? আমি কি কোনো ভুল করেছি? মেহেদি তাকালো মেয়েটির দিকে, কেমন কোমল স্বরে বলল, আজকে আমার বড্ড আফসোস জাগলো জানিস। কেন যে তোর বড় হলাম না। আজ যদি আমি প্রাপ্ত বয়স্ক প্রতিষ্ঠা থাকতাম, দ্বিতীয়বার এমন সিচুয়েশন দেখার ভয় করতাম না, নিজের কাছে আগলে রাখতাম। বড্ড আগেই চলে এলি। বিন্দু ড্যাপ ড্যাপিয়ে তাকিয়ে রইল মেহেদির মুখ পানে। মেহেদির কথার আগামাথা কিছুই বুঝল না সে, সবটা যেন তার মাথার 5 ফুট উপর দিয়ে উড়াল দিল। মেয়েটি অবুঝ চোখে তাকিয়ে প্রশ্ন করল, কি ছাতার মাথা বললি? কিছুই তো বুঝলাম না, বুঝিয়ে বল। মেহেদি মেয়েটির মাথায় টোকা দিয়ে বলল, এসব বোঝার বয়স হয়নি তোর, যা ভেতরে যা। দুদিন বাড়িতে রেস্ট কর, অপেক্ষা করব আবার একসাথে ক্লাস করার। জঙ্গলের মধ্যে পরিত্যক্ত একটা দোতলা ভবন, যার ভেতর দিনের পর দিন মাসের পর মাস চলছে অবৈধ কার্যক্রম। মানুষজন দিনের বেলায় এখানে আসতে ভয় পায়, আর এই সুযোগটাই কাজে লাগিয়ে সন্ত্রাসীরা চালিয়ে যাচ্ছে তাদের অবৈধ কারবার।
অর্ণব স্পেশাল ফোর্স অতি গোপনে ঢুকল সেই পরিত্যক্ত ভবনে। সেখানে রয়েছে দুপাশে একাধিক রুম। তোরা ওই পাশটা দেখ কুইক। চিরুনি তল্লাশি করবি পুরো ভবনে, যেন একটি মাছিও বেরিয়ে যেতে না পারে। অর্ণর কথা মতো সাদি আর দুটো কমান্ডো গান পয়েন্টে রেখে এগিয়ে চলল তল্লাশিতে। অর্ণ, মারিদ আর একটি সেনা সদস্য সিঁড়ি বেয়ে উপরে উঠল। অশ্লীল আওয়াজ শুনে কানখাড়া হলো সাদির, কক্ষ অনুসরণ করে এগিয়ে গেল সেখানে। বন্ধ কক্ষের ভেতর থেকে ভেসে আসছে নারী কণ্ঠের অশ্লীল আওয়াজ। সাদির চোখজোড়া মুহূর্তেই রক্তবর্ণ ধারণ করে। সে এক লাথি মারল দরজায়। আধা পুরাতন কাঠের তৈরি দরজাখানা ভেঙে ধপাস করে আছড়ে পড়ল মেঝেতে। আকস্মিক বিকট শব্দে ধরফড়িয়ে উঠে দুজন নগ্ন পুরুষ। চারজন নগ্ন দেহের নারী ব্যস্ত হল নগ্ন দেহে বস্তু জড়াতে। সাদির পায়ের বুটের নিচে চ্যাপ্টা হয়ে যাবার উপক্রম হল পুরুষ দুটো। আকস্মিক আক্রমণে হকচকানোর ও সময় পেল না তারা। মেয়েগুলো চিৎকার করতে নিলে অন্য সেনা দিল এক ধমক, ব্যাস মেয়েগুলো ভয়ে জর্জর হয়ে কাঁপতে শুরু করল। কক্ষের ভেতরে ছড়িয়ে ছিটিয়ে আছে ইয়াবা মদের বোতল। সম্ভবত এখানে বসে ওরা আগে ড্রাগস নিচ্ছিল। শোন, আজকাল রাতে মাল ডেলিভারি দিতে হইব। একেবারে সাবধানে, যেন কেউ সন্দেহ করতে না পারে। 50 কোটি টাকার মাল, একবার ধরা খাইলে পথে বয়সা যামু। লিডারের কথা শুনে ড্রাগস চেক করতে করতে একজন বলে উঠল, বসো, আমাগো গাড়ি পুলিশে ধরব না। হালারা তাইলে কামাইব কি? একটা গাড়ি থেকে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। ওষ্ঠ প্রসারিত করে হাসলেন বসো। বিদ্রুপ করে বলল, শালারা আমগো থেকেও বেশি মোনাফেক, দেশের খেয়ে দেশের মানুষের সাথে বেইমানি করে। শোন, রাত বেশি নাই, তাড়াতাড়ি হাত চালিয়ে কাজ শেষ কর। ভাইয়ের হুকুম, আজ রাতের মধ্যে এগুলো এখন থেকে পাচার করতে হবে। এই মিন্টু, গিয়ে দেখ তো হারামি দুইটা এখনো বেতারা চিহ্ন সানিয়ে শুয়ে আছে কিনা। কাজের নাম খনাটন, খালি শোনের ধান্দা মাগি ছাড়া চলে না। মিন্টু বসের কথা শুনে লাফিয়ে উঠে চলল নিচের উদ্দেশ্য। তার খুশির অন্ত নেই, এই ফাঁকে নিজেও একটু টেস্ট করে আসবে নারী দেহ। মিন্টু দরজা খুলতেই লুটিয়ে পড়ল দরজার সম্মুখে। তার কপাল গড়িয়ে তাজা লোহিত রক্ত গড়িয়ে ফ্লোর ভিজিয়ে দিচ্ছে। আচমকা গুলিবর্ষণ হতেই চমকে উঠল বস। দরজার সম্মুখে দাঁড়িয়ে থাকা অর্ণকে দেখে ঘাবড়ে গেল বস। নিজের ভয়ের টুকু অতি গোপনে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে বলল সে, আরে শেখ অর্ণ স্যার যে, তা এখানে হঠাৎ? আমাদের মতো ভালো মানুষকে ও শান্তিতে থাকতে দিবেন না দেখছি। অর্ণর দৃষ্টি তীক্ষ্ণ অথচ ভাবভঙ্গি একেবারে শান্ত। সে ভেতরে ঢুকতে ঢুকতে বলল, কি করব বলুন, দেশটা আপনাদের মতো ভালো মানুষে ভরে গেছে। তাই তাদের খুঁজছি, ধরে ধরে পুরস্কার বিতরণ করব। বস চেয়ারের পায়ের উপর পা তুলে বসল। মারিদ লাল লাল চোখে তাকিয়ে রইল লোকটার দিকে। সে ভেবে পায় না, একজন সমাজ সেবক যদি এই কাজ করে তবে সমাজটা সন্ত্রাসী মুক্ত হবে কি করে। দিনের বেলায় জনদরদি জনগণের বন্ধু, আর রাত হলে সমাজের দুশ্মন। অর্ণ কক্ষের চতুর্দিকে তীক্ষ্ণ দৃষ্টি বোলাতে বোলাতে বলল, আজকের বাজেট মনে হচ্ছে হাই লেভেলের। 50 কোটি টাকা। আমি জানি আপনি এখানে কেন এসেছেন। আমার কথা শুনুন, আপনি আমার মালগুলো ছেড়ে দিন, বিনিময়ে অর্ধেক দেব। উদ্ধৃতি চিহ্ন। মাথা নাড়ে অর্ণ। উহু, অর্ধেক নয়, আমার পুরোটা চাই। অর্ণর কথা শুনে বসা থেকে দাঁড়িয়ে পড়ল বস, রাগান্বিত স্বরে বলল, আপনি জানেন আমার ভাইকে? অন্ধকার জগতের বাদশাহ ওসমান ওরফে বাচ্চু। তার কাজে বাধা দেয়ার কেউ বেঁচে থাকতে পারে না। তাই ভালোয় ভালোয় বলছি, অর্ধেক নে আর আমার মাল ছেড়ে দে। নয়তো ভাগ তো দূরের কথা, জীবন নিয়ে ফিরতে পারবি না। অর্ণ গম্ভীর স্বরে বলল, বাড়ি তো আমি ফিরবই, কিন্তু আপনার জন্য বড্ড মায়া লাগছে। বিকজ আপনি না পাবেন এর ভাগাংশ, না পাবেন মৃত্যুর আগে পানি। বস লোকটা তেতে উঠল এবার। কাউকে ফোন করতে করতে ক্ষিপ্ত গলায় বলল, আমাকে হুমকি দেয়া? তুই জানিস আমার একটা ফোন কলে তোর এই পোশাক ক্ষমতা সব কেড়ে নিতে পারে। বলতে বলতেই ওসমান নামের কাউকে ফোন লাগালো। অর্ণ যেন পরবর্তী সময়ে অপেক্ষায় চুপ মেরে বসে রইল। ফোনের ওপাশ থেকে শোনা যাচ্ছে কারো কণ্ঠস্বর যে বলছে, ওসির সাথে কথা বলে রেখেছি, তুই নিশ্চিতে মাল ছাড়। হ্যালো হ্যালো, কথা শুনতে পাচ্ছিস? মাল কি ডেলিভারি করেছিস? বস লোকটা কিছু বলার আগেই অর্ণ ফোনটা ছিনিয়ে নিয়ে নিজের কানে চেপে ব্যঙ্গ করে বলল, এত সহজে কি করে যেতে দেই বলতো? এত ভালো কাজ করলো, একটু খাতির যত্ন করতে হবে না? অর্ণ। ওপাশ থেকে চিৎকার করে উঠল ওসমান। অর্ণ তির্যক হাসে, বাহ, চিনে গেলি। একবার আমার 10 কোটি টাকার ক্ষতি করছিস, কিছু বলি নাই। এবার আমার কাজে বাঘরা দিবি না।
যদি নিজের ভালো চাস তো ওখান থেকে চলে যা। ওসমান কথা শেষ করার আগে এক বিকট আওয়াজ হলো। চেয়ার সহ দুরুম করে পিছন আছড়ে পড়ল বসো লোকটা। তার কপালে বুলেট এপার করে ওপারে ভেত করেছে। অর্ণ কথা বলা অবস্থায় সুযোগ বুঝে অর্ণকে গুলি করতে চেয়েছিল। তার আগেই অর্ণ শুট করে ফেলেছে। ওপাশ থেকে ওসমানের চিৎকার ভেসে ওঠে, আমি তোকে ছাড়ব না শুয়োরের বাচ্চা। আমার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ আমি নেব। আমি তোর বংশ নির্বংশ করে দেব, শুনেছিস? নির্বংশ করে দেব। অর্ণ নির্লিপ্ততা ভঙ্গিতে কানে ছাড়ল। বিরক্ত ভঙ্গিতে বলল, এখনো বাসো? করতে পারিনি, বংশের বাতি জ্বলল না, শেষ করবে কি? বলতে বলতেই অর্ণর মুখশ্রীর রং পাল্টে যায়। গম্ভীর ভয়ঙ্কর রকমের তার চোখের চাহনি। ফোনের ওপাশে থাকা লোকটির উদ্দেশ্য ভয়ঙ্কর গলায় বলল, ফাঁকা বকবক না করে মুখোমুখি হ। যদি বাপের জন্মে হয়ে থাকিস দেশে আয় দাঁড়ি। দেখি তো বুকের পাটা কতখানি। এবার তোর ভাইকে মেরেছি, নেক্সট টার্গেট তুই। গণনা শুরু করে দে, অতি শীঘ্রই দেখা হচ্ছে। সি ইউ সুন। রাগে দুঃখে ফোন আছড়ে ভেঙে ফেলল ওসমান। সাদি আর অন্য সদস্যরা ততক্ষণে উপস্থিত হলো সেখানে। সাদি বলে, এটাকে মেরেছিস, ভালো করেছিস। এরা সমাজের জন্য বিপজ্জনক। দিনের বেলায় সমাজসেবক আর রাত হলেই সমাজের দুশ্মন। নিচে দুটোকে গাড়িতে ফেলে এসেছি। মেয়েগুলো এখনো আটকে রাখা, কি করব? তোকে বলছি না মহিলা সেনা ইনফর্ম করতে। তাদের হাতে তুলে দে, বাকিটা তারা দেখবে। একরাশ ঘৃণা নিয়ে কথাটা বলল অর্ণ। সাদি বলে, করেছি, এখনই এসে পড়বে। সূর্য। অর্ণর ডাকের সাথে সাথে সেনা সদস্য সূর্য সেলুট দিয়ে বলল, ইয়েস স্যার। এই কীটপতঙ্গগুলো মর্গে পাঠানোর ব্যবস্থা করো। ড্রাগস সহ সব বেআইনি ইল্লিগাল জিনিসপত্র প্রশাসনের কাছে হস্তান্তর করো।